হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে সরলরেখার যে ফর্মুলাগুলো আছে, যে সরলরেখা জ্যামিতিতে সরলরেখার যে ম্যাথগুলো করতে তোমাদের যে ফর্মুলাগুলো লাগবে, সেই একেবারে সব ফর্মুলাগুলো একসাথে দেখব। তো তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো, তো এটা যারা এবার ফার্স্ট ইয়ার আসো, সেকেন্ড ইয়ার আসো, কিংবা সামনে যাদের অ্যাডমিশন, তারাও চাইলে এটা রিভিশন দিতে পারবে আর কি। বেশিক্ষণ লাগবে না হয়তো। তো একটু মনোযোগ সহকারে থাকতে হবে আমাদের সাথে, ঠিক আছে? আর বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করবা, তাহলে এরকম আরো মজার মজার চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবা। আচ্ছা, শুরু করি তাহলে। প্রথমে দেখো যে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আসলে কি বুঝি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে একটা এক্স অক্ষ থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে। তো এই যে যে মূল বিন্দু 0 0 বিন্দু, এটাকে আমরা বলতেছি এর এক্স স্থানাঙ্ক হচ্ছে 0, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 0। এই বিন্দুর সাপেক্ষে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি। এই যে এই বিন্দুর অবস্থান, এই বিন্দুতে পৌঁছাইতে হলে কি করতে হবে দেখো, এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ চাইতে হবে, পরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ চাইতে হবে। তাহলে এই পয়েন্টটারে আমরা বলতেছি এক্স ওয়াই, ঠিক আছে? তো এখন এইখানে আমাদের দুই টাইপের স্থানাঙ্ক আছে। এই যে যে স্থানাঙ্কটা আমরা দেখতেছি, এটা কার্তেশীয় স্থানাঙ্ক। এটা কি স্থানাঙ্ক বলো? এটা তোমার কার্তেশীয় স্থানাঙ্ক। আরেকটা স্থানাঙ্ক আছে, সেটা পোলার স্থানাঙ্ক। সেটা আমরা আর আর থিটা দিয়ে প্রকাশ করি। আর আর থিটা দিয়ে, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করি বলো? একটা থিটা থাকবে, একটা আর থাকবে। এখন কথা হলো যে সে আর কি আর থিটা কি। হ্যাঁ, দেখো মূল বিন্দু থেকে সেটাও তো একটা বিন্দুর পজিশন। আর আর থিটাতে একটা বিন্দুর পজিশন বোঝানো যায়। তো সেই পজিশনটা কিভাবে বোঝানো যায় একটু চিন্তা করে দেখো। যে একটা বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব জানো, এবং একটা নির্দিষ্ট লাইনের সাথে সেই যে লাইনটা সে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা জানো। দেখো ছবি আঁকলে একটু ক্লিয়ার হবে। ধরো বিন্দুটা এইখানে, তাহলে এইটারে যদি আমরা সেই রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিসটেন্স, সেটাকে আমরা বলতেছি আর। আর এখানে যে কোণটা তৈরি করছে, ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করছে, সেই কোণটা থিটা। তো এখানে অবশ্যই একটা কথা তোমার মাথায় রাখতে হবে, যে এই যে যে থিটাটা, এই থিটাটা কি হবে, সেই ভ্যালুটা বের করার জন্য তোমার যে জিনিসটা দরকার, সেটা দেখো যে সেটা এই ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করতে হয়। তাহলে থিটা কি বলো? এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে আমরা বলতেছি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? আর এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখন এই এক্স ওয়াই এর সাথে তুমি বুঝতেই পারতেছো খুব সহজভাবে, এক্স ওয়াই এর সাথে আর আর থিটার একটা সম্পর্ক আছে। তো আমরা অনেকেই হয়তো বুঝতেছি যে আর ইকুয়াল টু আমরা কত বলতে পারবো। এই যে এখানে যে আর, সেই আর ইকুয়াল টু আমরা বলতে পারবো √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর থিটা ইকুয়াল টু কত বলো? থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। কিন্তু এই থিটার ভ্যালু এক এক সময় এক এক রকম হবে। কিন্তু একটু খেয়াল করো যে এখানে একটা কথা আমি বলছিলাম যে থিটা কি, থিটা তোমার ধনাত্মক এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে এই নির্দিষ্ট যে কোনো বিন্দুটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাহলে ওপি এর উৎপন্ন কোণ। এখন কথা হলো, তাহলে আমি এখানে কেন y বাই x লিখছি? হ্যাঁ, খেয়াল করো যে এটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে কিন্তু এটাতে আমার কোনো সমস্যা নেই। যে tan θ ইকুয়াল টু আমি লম্ব বাই ভূমি জানি, তাহলে আমার লম্ব y আর ভূমি x, তাহলে আমি tan ইনভার্স y বাই x বলতে পারি, ঠিক আছে? তো কিন্তু যদি আমার থিটাটা যদি এইখানে থাকতো, মানে পয়েন্টটা যদি এইখানে না থেকে যদি এই পাশে থাকতো, তাহলে আমি কিভাবে বের করতাম? খেয়াল করো, তাহলে কিন্তু আমার যে থিটাটা যেটা হইতো, সেটা কিন্তু আমি বলতেছি কি, যে দেখো যে ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তার মানে কি পুরো এখান থেকে শুরু করে এই কোণটা না, এই কোণটা না, সেই ক্ষেত্রে থিটা হইতো। তাহলে কি আমি যদি 180 থেকে এই কোণটা মাইনাস করে দেই, এই কোণটা যদি মাইনাস করে দেই, তাহলে কিন্তু তুমি এই পাশের যে কোণটা সেটা পেয়ে যাবা। তাহলে এই পাশের যে কোণটা, খেয়াল করো, আমরা যদি জাস্ট মান নেই, এটা y এটা x, তাহলে এই কোণটা কি আমি tan ইনভার্স y বাই x দিয়ে বের করে ফেলতে পারবো। তারপর 180 থেকে মাইনাস করে দিলে আমাদের যে পোলার স্থানাঙ্কের যে থিটা, সেই থিটাটা আমরা পেয়ে যাব। সবাই কি ক্লিয়ার? বুঝতেছো? তোমাদের বইও দেখবা যে এটা tan ইনভার্স y বাই x লেখা আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই তোমার ম্যাথ মিলবে না। যেমন ধরো আমি আরেকটা সহজ একটা एग्जांपल দিয়ে বুঝাই। ধরো তোমার -1 -1 কোনো কার্তেশীয় স্থানাঙ্ক আছে, তাহলে তার পোলার স্থানাঙ্ক কত হবে?
তো পোলার স্থানাঙ্ক r তো আমরা বুঝতেই পারতেছি যে r = √x² + y², তাহলে -1² + -1² করলে কত আসবে বলো? r = √2। ফাইন। কিন্তু তুমি যদি থিটা বের করো, খেয়াল করো যে তাহলে থিটা = কত হবে? থিটা = কি? তাহলে tan ইনভার্স -1/-1 মানে তো 1, তাহলে কি থিটা = কি π/4? অবশ্যই না, ভুল। থিটা = π/4 না। তাহলে থিটা = কত হবে বলো? থিটা আগে তোমার দেখতে হবে যে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। খেয়াল করো -1 -1 কোথায়? এই যে তৃতীয় চতুর্ভাগে কোথাও একটা জায়গায় না -1 -1, বুঝা গেছে? তাহলে এই -1 -1 বিন্দুর তোমার যে থিটা, পোলার স্থানাঙ্কের থিটা, সেটা তাহলে কি হবে? আমরা আগে ফার্স্টে এই দুটো বিন্দু যোগ করি, ঠিক আছে? যোগ করার পর ধনাত্মক x অক্ষের সাথে তার উৎপন্ন কোণ, মানে এইটুকু তো আছে, দেখতে পাচ্ছ এইটুকু আছে, সাথে এইটুকুও আছে। তাহলে এখন কি করতে হবে বলো? এখন আমরা জাস্ট এই কোণটা বের করব, tan ইনভার্স -1/-1 দিয়ে, পরে তার সাথে 180 যোগ করতে হবে, মানে পাই যোগ করতে হবে, π/4 প্লাস পাই। তার মানে এর যে অ্যাকচুয়াল যে থিটাটা, সেই থিটাটা হবে হচ্ছে পাই প্লাস π/4, মানে হচ্ছে 5π/4। বুঝা গেছে? π/4 না কিন্তু। তো আশা করি তোমরা এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যেতে পারবা। তো পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে আসা বেশ সহজ, মানে তুমি যদি থিটা যদি অ্যাকচুয়ালি জানো যে থিটা কত, তাহলে খুব সহজে x আর y বের করে ফেলতে পারবা। কি কি দেখো, যে x = হচ্ছে তোমার r cos থিটা, আর y = হচ্ছে তোমার r sin থিটা। আর কোনো কিছু নাই, মানে তুমি যদি অ্যাকচুয়াল থিটাটা কত সেটা যদি তুমি জানো। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। তো আমরা আশা করি এখন কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। ওকে। তো এখন আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটা একটু দেখব। দুইটা বিন্দুর যদি তুমি দেওয়া থাকে, তাহলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? মানে আমি হচ্ছে এই কথাটা বলতেছি যে তোমার এই x1 y1, হ্যাঁ, আর হচ্ছে তোমার x2 y2, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসো, মানে যারা অ্যাডমিশন দিবে, তারা তো জানোই এটা, যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা রুট ওভার। কথা হলো এটা কই থেকে আসলো? আমরা সামান্য জাস্ট একটু মনে করি, যারা দেখছি অলরেডি তারা একবার একটু মনে করি। x1 y1 হচ্ছে এইখানে, x2 y2 হচ্ছে এইখানে, তাহলে এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2, ঠিক আছে? তাহলে আমরা যদি এই যে দূরত্বটা, এই দূরত্বটা বের করতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই মূল বিন্দু 0 0 বিন্দু। তাহলে আমাদের খেয়াল করো যে এখান থেকে এইটুকু হচ্ছে x1, আর এইখান থেকে এইটুকু, মানে এইখান থেকে এই যে এইটুকু হচ্ছে কি বলো, x2। তাহলে আমাদের এই যে লাইনটুকু, এই যে জায়গাটুকু, কিংবা আমরা যদি এখানে আঁকি, তাহলে এইটুকু = কত হবে? x2 - x1। একইভাবে যে আমাদের উপরের এইটুকু কত হবে বলো? এইটুকু হবে হচ্ছে y2 - y1। তো এটা একটা পিথাগোরাস ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের অতিভুজটা দরকার। তাহলে অতিভুজ কি হবে? √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে আমার ভূমি স্কয়ার মানে হচ্ছে, এখন তুমি বলতে পারো যে তাহলে তো এখানে x2 - x1 হোল স্কয়ার হওয়ার কথা, তো আপনি x1 - x2 হোল স্কয়ার লিখছেন কেন ভাই? a - b আর b - a হোল স্কয়ার তো একই, তাই না? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। হ্যাঁ, এখন আমরা হচ্ছে অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি দেখব। তোমরা জানো অন্তর্বিভক্তি কি, বহির্বিভক্তি কি। মানে আমরা যদি একটু এখানে এভাবে চিন্তা করি যে তোমার এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এর স্থানাঙ্ক হচ্ছে তোমার x1 y1, b এর স্থানাঙ্ক হচ্ছে তোমার x2 y2, আর এর ভিতরে যদি কোনো একটা বিন্দু থাকে, বিন্দুটা যদি ভিতরে হয় তখন হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত হয় c বিন্দুতে। আর c বিন্দু যদি বাইরে কোথাও থাকে, a এর সাইডে কিংবা b এর সাইডে, তাহলে তখন সেই ক্ষেত্রে হচ্ছে সে ভুজত্বভাবে বিভক্ত করে আর কি। এখন c বিন্দু ab কে কিভাবে বিভক্ত করতেছে সেই জিনিসটা তোমাকে বলে দেওয়া থাকবে, যে m1:m2 অনুপাতে। তো m1:m2 বলতে আসলে সবসময় তোমার মাথায় একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে ac/bc। বহিস্থভাবে বিভক্ত হোক আর অন্তস্থভাবে বিভক্ত হোক, অলওয়েজ ac/bc = হচ্ছে m1/m2। বুঝা গেছে? এখন তুমি কারে m1 ধরবা যেই পাশে তোমার x1 y1 আছে, কারে তুমি m2 ধরবা যেই পাশে তোমার x2 y2 আছে। এখন তুমি কারে x1 y1 কাকে x2 y2 ধরবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। বুঝা গেছে? যে কোনটাই তুমি ধরতে পারো, কিন্তু যে পাশে তুমি x1 y1 ধরতেছো সেই পাশ থেকে যে বিন্দুতে তোমার বিভক্ত হচ্ছে সেটুকু হচ্ছে তোমার m1। বুঝতে পারছি? ওকে। তো দেখো, এখন এই c বিন্দুতে যদি তারা যদি অন্তস্থভাবে বিভক্ত হয়, তাহলে অন্তস্থভাবে বিভক্তের ক্ষেত্রে আমরা c বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। অন্তস্থভাবে
বিভক্তের ক্ষেত্রে সি বিন্দু যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা x বলতে পারি হচ্ছে m1x2 মাইনাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মাইনাস না সরি প্লাস অন্তঃস্থ বিভক্তির ক্ষেত্রে প্লাস বহিঃস্থ বিভক্তির ক্ষেত্রে মাইনাস এর একটু মাথায় রাখতে হবে আর কি ঠিক আছে যে y হচ্ছে তোমার m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 তাহলে বহিঃস্থভাবে বিভক্ত কিভাবে হইতো বলো তো বহিঃস্থভাবে বিভক্ত a এখানে থাকতো b এখানে থাকতো এটা a এটা b আর ধরো যে c এই পাশে b এর পাশে কিংবা c এর পাশে a এর পাশে এখানে কোনো একটা জায়গায় থাকতো তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এইটুকু হইতো হচ্ছে তোমার m1 আর এখান থেকে এইটুকু হচ্ছে তোমার সরি এখান থেকে এইটুকু না মানে b থেকে শুরু করে c পর্যন্ত হ্যাঁ মানে এই যে যে দূরত্বটা এই যে BC যে দূরত্বটা আমরা জাস্ট লিখলে একটু খেয়াল করে ভালোভাবে বুঝতে পারবা যে তোমার AC বাই BC ইকুয়াল টু হচ্ছে m1 বাই m2 ঠিক আছে বাট এখানে এটা হচ্ছে বহিঃস্থভাবে বিভক্ত করতেছে সি বিন্দু কি করতেছে বলো সি বিন্দু হচ্ছে AB কে বহিঃস্থভাবে বিভক্ত করতেছে বুঝা গেছে তো বহিঃস্থভাবে যখন বিভক্ত করতেছে তখন কিন্তু এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এখানে আর প্লাস থাকবে না এটা মাইনাস হয়ে যাবে আর কি মাইনাস দিতে হবে বুঝা গেছে ওকে তো আমরা বহিঃস্থভাবে বিভক্ত অন্তঃস্থভাবে বিভক্ত দেখলাম তো এখন তোমাদের মনে একটা কমন কোশ্চেন সেটা হচ্ছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে দুইটা বিন্দু যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে দিলে চলে আসে আর কি তাই না যে ধরো x1 y1 আছে x2 y2 আছে তার মধ্যবিন্দু যদি xy হয় তাহলে x কিভাবে x1 + x2 y2 হইলো মানে আমি এই জিনিসটা বলতে যাচ্ছি যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এর মাঝখানে একটা পয়েন্ট আছে হচ্ছে তোমার xy তাহলে আমরা এরকম লিখি যে x হচ্ছে x1 + x2 / 2 আর y হচ্ছে y1 + y2 / 2 কিভাবে হলো এটা কি করতেছে আসলে m1:m2 অনুপাতে অন্তর্ভুক্ত করতেছে মানে m1 ও 1 m2 ও 1 মানে দুইটাই সমান পোরশন ঠিক আছে তো তাহলে তুমি সেই ওই যে আমরা যে ফর্মুলা শিখছিলাম m1x2 + m2x1 / m1 + m2 করো দেখবা যে x1 + x2 / 2 আসতেছে আর y y1 + y2 / 2 আসতেছে বুঝা গেছে তাহলে আমরা কিভাবে করে মধ্যবিন্দু বের করলাম এটা আমরা কি বের করলাম বলো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তার মধ্যবিন্দু আমরা খুব সহজভাবে বের করে ফেলতে পারি মধ্যবিন্দুর স্থানাঙ্ক ক্লিয়ার তাহলে কোন দুইটা বিন্দু যদি তোমার দেওয়া থাকে তার মধ্যবিন্দু কিভাবে বের করবে বলো তার x স্থানাঙ্ক দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা আর হচ্ছে y স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা মানে গড় এভারেজ আর কি হ্যাঁ ওকে তো আসলে আমরা তাহলে সামনে যাই নেক্সট আমরা কিন্তু এখনো টিল নাও আমরা হচ্ছে মানে বেসিকে আছে মানে এখনো সরল লেখায় যায় নাই মানে দেখো যে কোনো একটা কিছু শেখার আগে যেমন তোমার ধরো ভাষা শেখার আগে যেমন তোমার অ্যালফাবেট শেখা লাগে মানে বর্ণ শেখা লাগে ধ্বনি শেখা লাগে মানে স্ট্রেট লাইনের এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে তোমার বেসিক হ্যাঁ আমরা সরল লেখায় যাব তোমরা সবাই জানো সরল লেখার সমীকরণ হচ্ছে y = mx + c সেখানে যাব কিন্তু সেটাতে যাওয়ার আগে আমরা আমাদের যে বেসিক জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি বুঝা গেছে আচ্ছা তো এখন তোমাদের কিছু কিছু ক্ষেত্রফল আছে তোমরা দেখছো যে এটা 9 এও করে আসছো যে ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে খেয়াল করো যে এই বিন্দুটা যদি তোমার x1 y1 এটা হচ্ছে তোমার x2 y2 আর এটা হচ্ছে তোমার x3 y3 তো তোমরা 9 এ কি করতে বলো 9 এ হচ্ছে তুমি এইভাবে লিখতা যে তার যে ক্ষেত্রফল del = হচ্ছে হাফ ইনটু প্রথমটা লিখতা মানে যেখান থেকে লেখা শুরু করতে x1 y1 লিখলা তারপর হচ্ছে তুমি x2 y2 লিখলা তারপর হচ্ছে তুমি x3 y3 লিখলা ঠিক আছে তারপর আবার যেটা লিখছিলা প্রথমে সেটাই আবার লিখলা x1 y1 ঠিক আছে তো এইভাবে লেখার পর তারপর তুমি কি করতে this into this প্লাস দিয়ে আর কি মানে আমি যদি এখানে এক লাইনে লিখি তাহলে এটা এমন লিখতা x1 * y2 প্লাস x2 * y3 প্লাস x3 * y1 এরপরে হচ্ছে বাকিগুলো তুমি মাইনাস করতে মানে এইভাবে গুণ দিয়ে যেগুলো আসতো সেগুলো তুমি কি করতে বলো মাইনাস করতে মাইনাস করে কি লিখতে বলো minus x1 * y3 minus x3 * y2 minus x2 * y1 minus x2 * y1 এভাবে করে তুমি যদি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানতা তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতা এই আগে একটা হাফ দিয়ে ক্লিয়ার তো এখন আমরা যেহেতু নির্ণায়ক শিখছি তো এখন আমরা এইভাবে বের করব ঠিক আছে একই জিনিস মিন করে x1 y1 1 x2 y2 1 x3 y3 1 এই যে একটা নির্ণায়ক আমরা দেখতে পাচ্ছি যার যে তোমার তৃতীয় যে কলামটা আছে একটু খেয়াল করো তৃতীয় কলামে সবগুলা কি দেখো তো সবগুলা কিন্তু 1 হ্যাঁ মানে এই যে থার্ড কলাম যেটা আছে এখানে সবগুলাই কিন্তু 1
তো সবগুলো 1 যেহেতু 1 আমরা কেন দিলাম দেখো x1 1 তাহলে আমার ওই কলামটা তো খালি থাকে, তাহলে এটা কি একটা 3/3 একটা কি নির্ণায়ক না? তো এই নির্ণায়কের মান আমরা বের করতে পারি না, আমরা তো ম্যাট্রিক্স নির্ণায়ক শিখছি আশা করি। হ্যাঁ, তো এই নির্ণায়কের মানটা বের করে তার সাথে হাফ গুণ দিয়ে দিলেই আমরা এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তো সেটা কি এটার থেকে আলাদা কিছু একটা হবে না? আলাদা হবে না, দেখবা সেম একই জিনিস আসতেছে, এটাই আসতেছে, এই জিনিসটাই আসতেছে। বোঝা গেছে? ওকে, তো এখন যদি এটা যদি ত্রিভুজ না হয়ে যদি চতুর্ভুজ হইতো, যদি সামান্তরিক হইতো, তাহলে তুমি এই যে চারটার ক্ষেত্রে তুমি কি করতে, এখানে ত্রিভুজ দেখে তোমার চারটা কলম লেখা লাগছে না? তা চতুর্ভুজ হলে কি পাশে তুমি আরেকটা দিয়ে তোমার লিখতে হইতো। বুঝা গেছে? ওকে, তো এখন আমরা একটু সরল রেখায় চলে যাই। হ্যাঁ, সরল রেখার একেবারে বেসিক যে ফর্মুলা তোমরা যেটা দিয়ে শিখছো আমরাও সেম জিনিস দিয়ে শিখবো। যেমন ধরো y = mx + c, y = কি বলো, কমন ফর্মুলা একেবারে ছোটবেলা থেকে শেখানো হয় যে m হচ্ছে কি বলো, m হচ্ছে ঢাল, আর c হচ্ছে কি বলো, c হচ্ছে তোমার y অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের খণ্ডিত অংশ। এখন কথা হলো আমরা এখানে চারটা ফিগার রাখবো, যে এখানে m পজিটিভ, c পজিটিভ, তারপরে হচ্ছে তোমার m পজিটিভ, c নেগেটিভ। এই দুটো আগে আমরা দেখি, তারপর বাকি দুটো দেখতেছি আর কি। m পজিটিভ, c পজিটিভ কি জিনিস, মানে হইলে সেই সরলরেখাটা দেখতে কেমন হবে। এখন আমার কথা হলো m কি সেটা তোকে বুঝতে হবে, ঢাল কি জিনিস। হ্যাঁ, ঢাল হচ্ছে, খেয়াল করো, ঢাল হচ্ছে একটা সরলরেখা ধনাত্মক x অক্ষের সাথে, এটা x অক্ষ এটা y অক্ষ, তো x অক্ষের ডান পাশে ধনাত্মক, বাম পাশে ঋণাত্মক। খেয়াল করে শুনতে হবে একটু। তো তাইলে এই ধনাত্মক x অক্ষের সাথে একটা সরলরেখা যে কোণ তৈরি করে তার ট্যান অনুপাতটাকেই আমরা বলি হচ্ছে ঢাল। বোঝা গেছে? মনে থাকবে? তো দেখো কি বললাম আবার একটু খেয়াল করে শোনো, যে একটা সরলরেখা ধনাত্মক x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার ট্যান অনুপাতটাই আসলে কি বলো, ট্যান অনুপাতটাই আসলে ঢাল। মানে আমাদের এই ট্যান থিটাটা বের করতে হবে। থিটা কি? থিটা হচ্ছে ধনাত্মক x অক্ষের সাথে উৎপন্ন কোণ। এখন আমার কথা হলো সরলরেখাটা যদি এইভাবে বাঁকায় থাকে তাহলে সে কত কোণ তৈরি করতেছে? ধনাত্মক x অক্ষের সাথে এই কোণটা তৈরি করতেছে কিন্তু। তাহলে তখন এই কোণের, এই যেটাকে যদি আমরা থিটা প্রাইম বলি, তাহলে এই সরলরেখার যে ঢাল সেটা হবে হচ্ছে m = tan থিটা প্রাইম। ক্লিয়ার? তাহলে একটু খেয়াল করো তো যে tan এই ক্ষেত্রে কি, প্রথম ক্ষেত্রে সূক্ষ্মকোণ, দ্বিতীয় ক্ষেত্রে স্থূলকোণ, তাহলে tan সূক্ষ্মকোণের মান কি? পজিটিভ, tan স্থূলকোণের মান কি? নেগেটিভ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা এখন এটা তো আমরা m শিখলাম, মানে ঢাল শিখলাম। তো y অক্ষের খণ্ডিত অংশ কি, এটা তো আমরা বুঝতেই পারতেছি, y অক্ষ থেকে একটা সরলরেখা যে পরিমাণ অংশ ছেদ করে। ক্লিয়ার? তো দেখো এই যে এইখানে এই যে প্রথম যে সরলরেখা, এই যেটাকে যদি আমরা 1 নাম্বার, এটাকে যদি আমরা 2 নাম্বার সরলরেখা দেই, তাহলে আমরা দেখতে পারবো যে দ্বিতীয় সরলরেখা y অক্ষ থেকে এখান থেকে এইটুকু অংশ ছেদ করছে, প্রথম সরলরেখা y অক্ষ থেকে এখান থেকে এইটুকু অংশ ছেদ করছে। তাহলে আমরা দুইটা ক্ষেত্রেই কিন্তু দেখতেছি y অক্ষের উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। তাইলে c এর মান কখন পজিটিভ হবে আর কখন নেগেটিভ হবে দুইটা সরলরেখার ক্ষেত্রে বলতে পারবা? একটু মাথায় চিন্তা করো। দুই ক্ষেত্রে নেগেটিভ। কেন? কারণ দুই ক্ষেত্রে হচ্ছে y অক্ষের নিচে থেকে কাট করছে। ঠিক আছে? তো আমরা এখন বলতেছি হচ্ছে m এর মান পজিটিভ হবে, c এর মানও পজিটিভ হবে। তাহলে সেই ক্ষেত্রে সরলরেখাটা দেখতে কেমন হইতো? একটু খেয়াল করো, এমন হইতো। এই যে এইখানে হচ্ছে সে ধনাত্মক y অক্ষ থেকে অংশ ছেদ করছে, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর সে x অক্ষের সাথে একটা সূক্ষ্মকোণ তৈরি করছে। তাহলে tan অফ সূক্ষ্মকোণ মানে তো তোমার কি আসবে? m এর মান পজিটিভ আসবে। তাহলে এই ক্ষেত্রে কেমন হইতো? m এর মান পজিটিভ, c এর মান নেগেটিভ। এই যে এখানে যেটা হইছে প্রথমটা এই কেস, এই যে সে y অক্ষ থেকে হচ্ছে নেগেটিভ অংশ থেকে কাট করছে, আর x অক্ষের সাথে সে একটা সূক্ষ্মকোণ তৈরি করছে, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ধনাত্মক x অক্ষের সাথে সে সূক্ষ্মকোণ তৈরি করছে। বোঝা গেছে? তো আমরা তোমাদের বাসায় কাজ থাকলো যে তাহলে এই বাকি দুইটা কেস কি বলো? m নেগেটিভ, c পজিটিভ, m নেগেটিভ, c নেগেটিভ। এই দুইটা হলে কেমন হবে সেটা তোমরা বের করবা। বুঝা গেছে? ওকে, তো আমরা তাহলে এই দেখলাম y = mx + c এর কি ব্যাখ্যা, কি টাইপের ব্যাখ্যা হওয়া পসিবল। হ্যাঁ, এখন আমরা একটা নতুন একটা সরলরেখার সমীকরণ দেখবো। নতুন একটা সরলরেখা না, একই সরলরেখা, সবই সরলরেখা, কিন্তু এই সরলরেখাটাকে একটু ডিফারেন্ট ভাবে প্রকাশ করা হয়। কিভাবে? যে দেখো খেয়াল করো, যে তুমি যদি একটা সরলরেখার ঢাল জানো, একটা সরলরেখার ঢাল একটু খেয়াল করে শোনো, যে একটা সরলরেখার যদি ঢাল জানো এবং সেই সরলরেখাটা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, সেই সরলরেখাটা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাইলে কি হবে? যে কোন সরলরেখার, আমি এখানে লিখতেছি, খেয়াল করো, কোন
সরল রেখার ঢাল m, ঠিক আছে, ও সরল রেখাটি x1 y1 বিন্দুগামী হলে সরল রেখার সমীকরণ হচ্ছে এমন হবে যে y মাইনাস y1 ইকুয়াল টু হচ্ছে m ইন্টু x মাইনাস x1। বুঝা গেছে? ওকে, তো আমরা তো কিছুক্ষণ আগে উল্টার একটা শিখলাম, যে উল্টা না ঠিক মানে ঠিকই শিখছি, y ইকুয়াল টু mx প্লাস c শিখলাম। তাহলে এটা কই থেকে আসলো? হ্যাঁ, একটা সরলরেখার ঢাল m এবং সেই সরলরেখাটা x1 y1 বিন্দুগামী। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু m বসাইছই, তাহলে তুমি জানো না কিসের মান? c এর মান। তাহলে c এর মান কিভাবে পাবা? এই এক নম্বর সরলরেখাটা কত বিন্দুগামী বলছে? x1 y1 বিন্দুগামী। তাহলে x1 y1 দিয়ে এই সমীকরণটা কি হবে বলো? সিদ্ধ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? y1 equal to m of x1 plus c। বুঝা গেছে? তাহলে c equal to কত? c equal to হচ্ছে y1 minus m into x1, তাই না? তাহলে c এর এই মানটা তুমি এখানে বসায় দাও, দেখবা এই প্রথম যে ইকুয়েশনটা আমি লিখছি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় লাগবে। ঠিক আছে? এই যে ক্যালকুলাসে একটা চ্যাপ্টার আছে তোমার স্পর্শক অবিলম্ব, সেখানে এই জিনিসটা বেশি লাগে। ওকে, তো আমরা এটা দেখলাম, এটা শিখলাম। তো এখন আমরা তাহলে সামনে যাই, নেক্সট এটা একটু বাসায় মনে রাখবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। y minus y1 equal to m into x minus x1 কিভাবে হইলো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। হ্যাঁ, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। খেয়াল করো যে আমরা এখন দেখব হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ এটা কেমন আসলে? এটা হচ্ছে এরকম হবে যে x minus x1 divided by x1 minus x2 equal to হচ্ছে y minus y1 divided by y1 minus y2। কথা হলো এটা কিভাবে হবে? হ্যাঁ, একটু খেয়াল করো যে তুমি যদি এরকম লেখো যে x1 y1 ধরো এখানে কোন একটা জায়গা, x2 y2 হচ্ছে এরকম কোন একটা জায়গা, এটা হচ্ছে x1 y1, আর এখানে ধরো কোথাও একটা জায়গায় তোমার x2 y2 আছে, এবং ভিতরে কোথাও একটা জায়গায় তোমার ধরো যে র্যান্ডম যে কোনো জায়গায় xy আছে, যে কোনো জায়গায় উপরে কিংবা নিচে ওই সরলরেখার উপর। ঠিক আছে? তাহলে দুইটা বিন্দু কাকে কাকে বলতেছি বলো তো? জানো তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এমন হবে কেন বলতেছি বলো? তুমি যদি দুই বিন্দু জানো তাহলে কিন্তু তার ঢালও জানো। খেয়াল করো, m equal to আমরা কি লিখতে পারি, এই যে এই সরলরেখাটা যদি পেছন দিকে বাড়ায় তাহলে x অক্ষের সাথে সেটা থিটা কোণ তৈরি করছে, এটা থিটা হলে এটাও কত হবে বলো? থিটা হবে। এটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে বলো? এইটুকু ইকুয়াল টু হচ্ছে y2 y1, আর এইটুকু হচ্ছে তোমার x2 x1। তাহলে tan থিটা ইকুয়াল টু বুঝতেই পারতেছো y2 y1 বাই x2 x1 হবে। তো y ইকুয়াল টু mx প্লাস c যে আমরা শিখছিলাম, কিংবা কিছুক্ষণ আগে যেটা আমরা দেখছি যে y y1 ইকুয়াল টু m ইনটু x x1, তাহলে তুমি সেখানে বসায় দাও, তাহলে দেখবা এরকম একটা ইকুয়েশন চলে আসছে। হ্যাঁ, এখানে m ইকুয়াল টু হচ্ছে y2 y1 ডিভাইডেড বাই x2 x1। তো এই জিনিসটাকে তো এইভাবে লেখা যায় y1 y2 বাই x1 x2, মানে উপর নিচে থেকে মাইনাস কমন নিয়ে কাটাকাটি করে দিছি। বুঝা গেছে? ওকে, তো দেখো খেয়াল করো, এখন আমরা m এর মান জানি, একটা সরলরেখার ঢাল জানি, এবং সেই সরলরেখাটা x1 y1 বিন্দুগামী ধরে নাও, x1 y1 বিন্দুগামী একটা জানো, তাহলে তুমি কিভাবে করতে পারতা না, লিখতে পারতা না যে এখানে লিখি y y1 ইকুয়াল টু হচ্ছে m মানে হচ্ছে তোমার এই ভ্যালুটা কত দেখো, এই ভ্যালুটা হচ্ছে y1 y2 ডিভাইডেড বাই x1 x2 ইনটু হচ্ছে x x1, ওই যে y y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু x x1। ঠিক আছে? m এর মানটা জাস্ট আমরা এখানে বসাই দিছি। তাহলে খেয়াল করো যে এই y1 y2 যদি তুমি এই নিচে নিয়ে আসো, বাম সাইডের নিচে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা চলে আসবে। তো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাতে অনেক অঙ্ক আসে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করার জন্য। ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে সামনে যাই। নেক্সট আমাদের আরো দুইটা টাইপের ইকুয়েশন আছে সরলরেখার। সেটা হচ্ছে একটা হচ্ছে x অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ খণ্ডন করে
ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ খণ্ডন করে এমন একটা সরলরেখার সমীকরণ আছে, আমরা দেখবো, সেটা দেখবো আর কি। ঠিক আছে, ওকে। দেখো জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এমন টাইপের, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। a কি? a হচ্ছে তোমার x অক্ষের খণ্ডিত অংশ, x অক্ষের খণ্ডিত অংশ। আর b কি বলো? b হচ্ছে তোমার y অক্ষের খণ্ডিত অংশ। বুঝা গেছে? তুমি যদি একটা সরলরেখাকে যদি এইভাবে, যদি এই ফরম্যাটে যদি সাজাইতে পারো, তাহলে সেই সরলরেখাটা যে কোনো একটা গ্রাফে প্লট করতে অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, এর মান যদি তোমার পজিটিভ হয়, প্লাস হয়, তাহলে হচ্ছে সে পজিটিভ এক্স অক্ষ থেকে অংশ সেট করবে। এর মান যদি মাইনাস হয়, তাহলে নেগেটিভ এক্স অক্ষ থেকে সেট করবে। আমি তোমার নর্মাল একটা এক্সাম্পল দিই, ধরো x বাই -2 প্লাস y বাই -3 এমন কিছু একটা আসছে। ঠিক আছে, তাহলে সরলরেখাটা দেখতে কেমন হবে? খুব সহজে আঁকা যায়। এটা x অক্ষ, এটা y অক্ষ হলে -2, তো তাহলে নেগেটিভ x অক্ষ থেকে 2 একক ঘর সেট করবে। তারপর হচ্ছে y বাই -3, তার মানে নেগেটিভ y অক্ষ থেকে -3 ঘর, তার মানে সরলরেখাটা হচ্ছে এমন কিছু একটা হবে। বোঝা গেছে? এভাবে করে খুব সহজে বের করা যায়। হ্যাঁ, এখন আমার কথা হলো যে তুমি y mx c কেও কিন্তু চাইলে এই ফরম্যাটে সাজাইতে পারো। সেইভাবে কিন্তু তুমি দেখতে পারো যে তোমার a এর মান কত আর হচ্ছে b এর মান কত। একটু খেয়াল করো যে y mx c। তো আমরা এমন একটা কাজ করি যে -mx y this equals to c। তো এখন c দিয়ে আমরা যদি ডিভাইড করে দেই, এই পাশে 1 চলে আসবে, তাহলে m ইকুয়াল টু কত? x ইকুয়াল টু কত আসছে দেখো, x বাই c বাই m মাইনাস c বাই m প্লাস y বাই c দিস ইকুয়ালস টু কত? 1। খেয়াল করতেছো? দিস ইকুয়ালস টু কত দেখো, দিস ইকুয়ালস টু হচ্ছে 1। তো এইভাবে করে আমরা কিন্তু খুব সহজে জিনিসটা কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, যে y mx c কে আমরা চাইলে এই ফরম্যাটে সাজাইতে পারি। বোঝা গেছে? ওকে, তো আমরা আরেকটা টাইপের ইকুয়েশন দেখি, আরেকটা টাইপের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম খেয়াল করো তো। আমরা একটু ফিগারে দেখি একটু, যে এই যে সরলরেখা, এই পয়েন্টটা তাহলে কত হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে a0, এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে হচ্ছে 0b। ঠিক আছে, তাহলে সরলরেখাটা এই যে এখান থেকে এটুকু হচ্ছে তার x অক্ষের খণ্ডিত অংশ a, আর এখান থেকে এটুকু হচ্ছে তার y অক্ষের খণ্ডিত অংশ b। বুঝা গেছে? ওকে, তো দেখো আরেকটা টাইপের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে এমন যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা সরলরেখার সমীকরণ, এভাবেও থাকতে পারে। তো aab আর aab এক না, একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আলাদা। হ্যাঁ, আচ্ছা, এটা মুছে দেই, উপরটা মুছে দেই, উপরটা তো লাগতেছে না আসলে, এটা মুছে দেই। দেখো এইভাবে যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে সেখান থেকেও কিন্তু তার ঢালটা বের করা কিন্তু খুব সহজ, খুব সহজে কিন্তু তার ঢাল বের করা যায়। হ্যাঁ, এই সরলরেখা থেকে ধরো এমন কোন একটা ইকুয়েশন আছে যে 2x প্লাস 3y প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই সরলরেখার ঢাল কত? তুমি এই সরলরেখাটাকে y mx প্লাস c আকারে সাজাও, সাজাতে কি কোনো খুব বেশি কষ্ট হবে? খেয়াল করো তো, দেখো আমরা by এক পাশে রাখলাম, বাকি দুটাকে অন্য পাশে নিয়ে গেলাম, ax মাইনাস c কে, ax আর c কে অন্য পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের y ইকুয়াল টু কত আসতেছে? y ইকুয়াল টু আসতেছে হচ্ছে মাইনাস a বাই b ইনটু x মাইনাস c বাই b। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের m কত? আমরা যদি এই জিনিসটাকে mx প্লাস c এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের m এর মান কত? m ইকুয়াল টু কত বলো? m ইকুয়াল টু হচ্ছে মাইনাস a বাই b, আর c ইকুয়াল টু কত? মাইনাস c বাই b। বুঝা গেছে? তাহলে এরকম যদি কোনো সরলরেখা থাকে, যে ax প্লাস by প্লাস c যদি কোনো সরলরেখা থাকে, তাহলে তুমি খুব সহজে তার ঢালটা বলে দিতে পারবা। কিভাবে দেখো, মাইনাস অফ x এর সহগ বাই y এর সহগ। খেয়াল করো, a কার সহগ? x এর সহগ, b কার সহগ? y এর সহগ। ঠিক আছে, তাহলে m ইকুয়াল টু কত? মাইনাস a বাই b। এখন এই যে c আমরা দেখতে পাচ্ছি, এই c এর ভিতরে c এক না, এই c হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। ঠিক আছে, যে mx প্লাস c এর যে c, তাহলে এই c ইকুয়াল টু কত? মাইনাস c বাই b, মানে মাইনাস অফ কনস্ট্যান্ট টার্ম বাই y এর সহগ, মানে ধ্রুব পদ বাই y এর সহগ। তাহলে দেখো এখান থেকে কিন্তু খুব সহজে আমরা এই সরলরেখার ঢাল কত হবে আর তার y অক্ষের খণ্ডিত অংশ কত হবে খুব সহজে বলে দিতে পারি। কি হবে বলো তো? তার m এর মান m ইকুয়াল টু মাইনাস অফ x এর সহগ বাই y এর সহগ, মানে মাইনাস অফ 2/3। তার মানে এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস অফ 2/3। আর y এর সহগ কত? y এর সহগ বলতেছি মানে তার y অক্ষের খণ্ডিত অংশ কত? c ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস অফ c বাই b, মানে ধ্রুব পদ বাই y এর সহগ। তাহলে 9 বাই -3, 9 বাই -3 মানে কত? -3, শুধু -3। তাহলে তার y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে -3। বুঝা গেছে? ওকে, ঠিক আছে, তাহলে সামনে যাই। দেখো নেক্সট, সামনে আরেকটা টাইপের ইকুয়েশন আছে, যদিও
আরেকটা টাইপের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আমরা দেখবো, এখনই দেখবো। দেখো যে কত মিনিট হয়েছে একটু দেখি, দাঁড়াও। আচ্ছা টাইম আছে, দেখানো যাবে। দেখো যে এইখানে তোমার একটা সরলরেখা যদি এমন হয়, মানে এটা এ, এটা ধরো বি, তাহলে আমাদের দেখো মূল বিন্দু থেকে তার উপর যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা তুমি জানো, লম্ব দূরত্ব হচ্ছে পি। আর এই লম্বটা ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে। কত কোণ তৈরি করছে বলো? ধনাত্মক এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে আমাদের এই যে যে জায়গাটা, এটাও লম্ব, এই পাশে যেটা আছে সেটাও লম্ব। ঠিক আছে? তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এই যে ও বি, ধরো এটারে আমরা এন নাম দিলাম, এটাকে ধরো যে আমরা এম বললাম। হ্যাঁ, তাহলে ও বি এন, আচ্ছা এ পয়েন্টটা এখানে না দিয়ে আমরা এখানে এটারে এ পয়েন্ট চিন্তা করি। আচ্ছা তো দেখো, ধরো এটারে এ বলি, এটাকে ধরো যে বি বলি, তাহলে আমাদের ওই আগে বুঝতে সুবিধা হবে। এই যে 0, এটা হচ্ছে a0, আর এটা হচ্ছে কি বলে, এটা হচ্ছে 0, b। তাহলে a0 বলতে তুমি কি বুঝতেছো বলো তো? যে OA ইকুয়াল টু কি? স্মল a যেহেতু x অক্ষের উপর অবস্থিত, তাইলে a এর y স্থানাঙ্ক কি হবে বলো? y স্থানাঙ্ক 0 হবে। তো 0 হবে যেহেতু, তাহলে তার y স্থানাঙ্কটা কত আসতেছে বলো? y স্থানাঙ্কটা আসতেছে হচ্ছে a0। হ্যাঁ, y স্থানাঙ্ক 0, আর তার পুরো যে স্থানাঙ্ক সেটা হচ্ছে a0। ওকে, তো তাহলে OB ইকুয়াল টু কত? OB ইকুয়াল টু হচ্ছে b, তাই না? আচ্ছা, তো খেয়াল করো যে আমরা যদি ONA, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের কথা বলি, তাহলে আমরা a ইকুয়াল টু কি বলতে পারবো? বলতে পারবা যে ON ইকুয়াল টু কিন্তু p। এটা বলেই দিছে প্রথমে যে মূলবিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব দেওয়া আছে p, আর সেই লম্বটা হচ্ছে সরলরেখার উপর যে লম্বটা, যে ON, সে হচ্ছে ধনাত্মক x অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে, তাইলে সরলরেখার সমীকরণটা হবে হচ্ছে এমন যে তোমার x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু হচ্ছে p, এরকম হবে। এখন কথা হলো এটা কিভাবে হইলো আমরা সেটা দেখবো আর কি। ঠিক আছে, দেখো আমরা কিন্তু পড়ছি যে একটা সরলরেখা x অক্ষ থেকে যদি a পরিমাণ অংশ, y অক্ষ থেকে যদি b পরিমাণ অংশ ছেদ করে, তাহলে আমরা কি বলতে পারি বলো? x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু হচ্ছে কত? 1। এটা আমরা লিখতে পারি। এখন আমরা এখান থেকে জাস্ট a আর b বের করব। কিভাবে বের করবো খেয়াল করো। আমি যদি তোমার এই যে ON এর ত্রিভুজে cos থিটা ইকুয়াল টু কত জিজ্ঞেস করি, তাহলে কি হবে বলো তো? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে তার ভূমি কত? ভূমি হচ্ছে ON না ভূমি বলো? ON হচ্ছে ভূমি, আর OA হচ্ছে কি? তার অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? যে p বাই a। তাহলে a ইকুয়াল টু কত আসতেছে? a ইকুয়াল টু আসতেছে হচ্ছে p বাই cos থিটা। একইভাবে দেখবা যে b ইকুয়াল টু আসতেছে হচ্ছে p বাই sin থিটা। তো এখানে বসাও, বসাইলে দেখবা তোমার ইকুয়েশন এটা চলে আসছে, x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p। মানে a এর জায়গায় p বাই cos থিটা বসাবা, আর b এর জায়গায় কি বসাবা বলো? b এর জায়গায় হচ্ছে p বাই sin থিটা বসাবা। ঠিক আছে, এটা বসাও, বসাইলে তুমি তোমার যে এই যে ইকুয়েশন x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু p। তাহলে এটা আমরা কি দেখলাম বলো? এই ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন হচ্ছে আমরা আমাদের যে সরলরেখাটা বের করতে বলছে, মূলবিন্দু থেকে তার লম্ব দূরত্ব তুমি জানো, এবং সেই মূলবিন্দু থেকে সেই লম্বটা, সরলরেখার উপর লম্বটা যদি ধনাত্মক x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে সেই সরলরেখার ইকুয়েশন হবে কত বলো? x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু হচ্ছে p। বুঝা গেছে? মনে থাকবে? ওকে, তো এখন আসো, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করব আমরা এখন। হ্যাঁ, এবং এটা দিয়ে আমরা একটা সরলরেখার সাথে আর একটা সরলরেখা, লম্ব সরলরেখার সমীকরণ বের করা দেখব। খুব সহজ, খুব সহজ। খেয়াল করো, এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এখানে একটা সরলরেখা ছিল, এরকম একটা সরলরেখা আছে। বুঝা গেছে? তাহলে এখানে দেখো, এই যে কোণটা, এটাকে আমরা ধরতেছি θ2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সরলরেখা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সরলরেখা। এইভাবে চিন্তা করো। তাহলে 2 নম্বর সরলরেখা হচ্ছে ধনাত্মক x অক্ষের সাথে থিটা কোণ তৈরি করছে, 1 নম্বর সরলরেখা হচ্ছে ধনাত্মক x অক্ষের সাথে θ1 কোণ তৈরি করছে। তাহলে দুইজনের মধ্যবর্তী কোণ কোনটা বলো তো? এই যে কোণটা থিটা না, এটা না? তাহলে এটা যদি মধ্যবর্তী কোণ হয়, তাহলে এর পাশেরটা কি দোষ করছে? তাই না? তোমার মনে কোশ্চেন আসতেই পারে, ভাই একটা বের করলে আরেকটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। খেয়াল করো যে তুমি যদি এই থিটাটা বের করো, তাহলে তুমি এই যে কোণটার কথা বলতেছো, যেটা আমরা কাউন্ট করতেছি না, সেটা 180 থেকে এই থিটাটা মাইনাস করে দিলে চলে আসে না? বুঝা গেছে? তাহলে দেখো, একটু খেয়াল করো, আমরা কিন্তু পড়ছি, আমরা কি পড়ছি বলো? একটা ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা আমি একটু নাম দেই, এই পয়েন্টটা মনে করো সি, এটা ধরো এ, এটা ধরো বি। ঠিক আছে, তো দেখো
যে এইখানে এই এসিবি ত্রিভুজে কিংবা এবিসি ত্রিভুজে থেটা 2 হচ্ছে কি বহিস্থ কোণ। তো আমরা কি শিখছি 9 10 এ যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ দুইটা কোণের সমষ্টি সমান। তো এই ফিগার অনুযায়ী আমরা বলতে পারি যে থেটা 2 ইকুয়াল টু হচ্ছে থেটা 1 প্লাস থেটা। ঠিক আছে, তাহলে আমাদের থেটা ইকুয়াল টু কত আসতেছে বলো? থেটা ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার থেটা 2 মাইনাস থেটা 1। সেটা হচ্ছে এই ফিগার অনুযায়ী। তো অলওয়েজ যে থেটা 2 বড় হবে কিংবা থেটা 1 বড় হবে এমন তো নাও হইতে পারে, তাই না? মানে দেখা গেল থেটা 1 বড় কিংবা থেটা 2 বড়, দুইটা যে কোনো একটা হইতে পারে। তো এখন খেয়াল করো যে এই সরলরেখার প্রথম সরলরেখার ক্ষেত্রে m1 ইকুয়াল টু হচ্ছে tan থেটা 1 আর m2 ইকুয়াল টু হচ্ছে tan থেটা 2। তো তোমরা যারা ত্রিকোণমিতিতে tan অফ a - b এর ফর্মুলা দেখছো যে tan অফ থেটা 1 মাইনাস থেটা 2, এটাকে আমরা ফর্মুলা করে এমন লিখতে পারি যে tan থেটা 1 মাইনাস tan থেটা 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan থেটা 1 ইনটু tan থেটা 2। মানে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় যে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমি জানতাম না যে থেটা 1 বড় না থেটা 2 বড়। থেটা 2 বড় হইতে পারে, থেটা 1 ও বড় হইতে পারে। এই জন্য আমরা যেটা লিখি যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, সেই থেটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। খেয়াল করো যে প্লাস হচ্ছে tan থেটা সূক্ষ্ম কোণের জন্য আসবে, আর মাইনাস হচ্ছে কিসের জন্য পাবো আমরা বলো? মাইনাস হচ্ছে এই যে স্থূল কোণটা দেখতে পাচ্ছি আমরা এখানে থেটাটা বাদে যে বাকি যে স্থূল কোণটা, সেই স্থূল কোণের জন্য আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তো দেখো এখন এখানে ইম্পর্টেন্ট জিনিসটা কি আসলে? ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে দুইটা সরলরেখা যখন লম্ব হবে, দুইটা সরলরেখা যখন লম্ব হবে তখন একটা কন্ডিশন আছে, আর দুইটা সরলরেখা যখন সমান্তরাল হবে তখন একটা কন্ডিশন আছে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে tan থেটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। ঠিক আছে, থেটা হচ্ছে কি? থেটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। এখন আমার কথা হলো যে থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে তো দুইটা সরলরেখা লম্ব হয়, তাই না? আর থেটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তখন হচ্ছে সমান্তরাল হয়, সমান্তরাল হয়। তাহলে আমরা এই যে দুইটা কন্ডিশন বের করব। দুইটা সরলরেখা লম্ব হইলে তাদের ঢালের ভিতর সম্পর্ক কি, আর দুইটা সরলরেখা সমান্তরাল হলে তাদের ঢালের ভিতর সম্পর্ক। একটু খেয়াল করো যে tan 90 এর মান কত বলো? tan 90 এর মান হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? যে সামথিং কে অনেক ছোট একটা ভ্যালু দিয়ে আমরা ভাগ করি, মানে যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে 0। তাহলে দেখো উপরে এই যে tan 90 মানে তাহলে কি হবে? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? 1/0। তাহলে কি নিচে যে জিনিসটা আছে সেই জিনিসটা ইকুয়াল টু 0 হবে না? তাহলে আমরা কি দেখতেছি বলো? যে m1 ইনটু m2 প্লাস 1 দিস ইকুয়ালস টু 0। কিংবা এমন না লিখে আমরা এমনও লিখতে পারি যে m1 ইনটু m2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। বুঝা গেছে? m1 ইনটু m2 ইকুয়াল টু হচ্ছে কত বলো? মাইনাস 1। ওকে, তো দেখো মানে দুইটা ঢালের গুণফল মাইনাস 1 হবে কখন? যখন দুইটা সরলরেখা লম্ব হবে। তাহলে একটা সরলরেখা যখন লম্ব, মানে একটা সরলরেখা যখন আরেকটা সরলরেখার উপর লম্ব, তখন একটা ঢাল আরেকটা ঢালের গুণফল -1 হবে। কিংবা আমরা আরেকটু উল্টো ভাবে বলতে পারি যে একটা ঢাল হচ্ছে m, তাহলে তার লম্ব রেখা সরলরেখা ঢাল হবে হচ্ছে -1/m, -1/m। মানে একজনের ঢাল 2, তাহলে একজন ঢাল কত হবে বলো? -1। একজনের ঢাল 3, তাহলে আরেকজন ঢাল কত হবে বলো? -1/3। বুঝা গেছে? যদি তারা লম্ব হয়। আর সমান্তরাল হলে কি হচ্ছে? tan 0। tan 0 মানে কত? 0। তাহলে 0 সাথে নিচেরটা গুণ করলে কি হয়ে যায়? 0। তাহলে আমরা কি পাচ্ছি? m1 = m2 পাচ্ছি না? তার মানে দুইটা সরলরেখা যখন সমান্তরাল তখন হচ্ছে তাদের ঢালের মান সমান, আর দুইটা সরলরেখা যখন লম্ব তখন তাদের ঢালের গুণফল হচ্ছে -1। একটু খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ? ওকে, তো দেখো এখন তাইলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখা মানে হচ্ছে একটা সরলরেখার যদি তুমি তার সমীকরণ জানো, তাহলে সেই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণও বের করতে পারবা, আবার সমান্তরাল সরলরেখার সমীকরণও বের করতে পারবা। খেয়াল করো যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে একটু আগে যাও, এই ভিডিওটারই একটু আগে যাও। ওই যে আমরা যে একটা সরলরেখা এমন দেওয়া থাকলে তার ঢাল বলতে পারতাম কিভাবে বলো তো? -x এর সহগ বাই y এর সহগ। ঠিক আছে, -x এর সহগ বাই y এর সহগ একটা সরলরেখার ঢাল। তাহলে এই সরলরেখার ঢালটা কত বলো? এই সরলরেখার ঢাল কত?
এই সরলরেখার ঢাল হচ্ছে -a/b। তাহলে এই সরলরেখার লম্বরেখার সমীকরণের ঢালটা কি হবে? তাহলে লম্বরেখার সমীকরণের ঢালটা এমন হইতে হবে যে তাদের দুইজনের গুণফল কত হয় বলো? -1। তার মানে এই সরলরেখার ঢাল m1 ইকুয়াল টু যদি -a/b হয়, তাহলে এই সরলরেখার লম্ব যে সরলরেখা তার যে ঢাল সেটা যদি আমরা m2 বলি, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে বলো? b/a। বুঝা গেছে? সেটা ইকুয়াল টু কত হবে বলো? b/a। একটু খেয়াল করো, আমরা কিন্তু এমন শিখছিলাম y = mx + c। তাহলে আমরা এই সরলরেখার যে লম্বরেখার সমীকরণ y = mx + c দিয়ে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে হবে? y = m2 * x + c লিখতে হবে না? তাহলে m2 কত? m2 হচ্ছে b/a * x + c তো লেখা যাবে না, এখানে c প্রাইম লিখতে হবে। c প্রাইম কত আমরা জানি না, আমরা এটা বের করব, এটাও বের করার সিস্টেম আছে। দেখো, তাহলে আমরা a দিয়ে গুণ দিয়ে দেই। a দিয়ে গুণ দিলে আমাদের কি আসতেছে? ay bx + c প্রাইম * a। c প্রাইম * a হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন সবগুলোকে একপাশে নিয়ে আসো, একপাশে নিয়ে আসার পর কনস্ট্যান্টটা চেঞ্জ করে দাও। তাহলে তোমার আসতেছে হচ্ছে এমন bx - ay প্লাস এই c প্রাইম * a কে তুমি একটা কনস্ট্যান্ট ধরতেছো, ঠিক আছে? সেই কনস্ট্যান্টটাই হচ্ছে তোমার k। বুঝা গেছে? তো দেখো তো যে এই সরলরেখার লম্বরেখার সমীকরণ তুমি কি পাইলা? bx - ay + k = 0। এখন প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ যেটা, মানে এই সরলরেখার লম্বরেখার সমীকরণ যেটা পাইলা, এর সাথে কি কোনো সম্পর্ক খুঁজে পাও? একটু খেয়াল করো কি হয়েছে, আসলে কি চেঞ্জ হয়েছে? x এর সহগটা y এর কাছে গেছে, y এর সহগটা x এর কাছে গেছে, আর ভিতরে সাইনটা চেঞ্জ হয়েছে। মানে এইখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে। আমি আর একটু সুন্দর করে আরেকটা ছোট একটা অঙ্ক করে একটু বোঝানোর ট্রাই করি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আর কি। হ্যাঁ, দেখো যে জিনিসটা হচ্ছে এমন, ধরো 2x - 3y + 7 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কি হবে বলো? x এর সহগ যাবে y এর কাছে, y এর সহগ যাবে x এর কাছে, তাহলে কি আসতেছে? 3x, এখানে মাইনাস ছিল এখানে প্লাস দিব, 3x + 2y + k = 0। এখানে কিন্তু 7 লিখি নাই, কি লিখছি বলো? k লিখছি। এখন ম্যাথ যখন করবা তখন তোমার বলে দেবে যে এই লম্ব রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে তখন ওই বিন্দুটা যখন তুমি বসাবে এখানে, তখন তুমি k এর মান অটোমেটিক তুমি পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে ঠিক একইভাবে আমরা আরেকটা কথা লিখতে পারি যে ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ কোনো পার্থক্য নাই, ax + by + কত বলো? + k। হ্যাঁ, মানে এর যে ঢাল আর এর ঢাল সমান থাকবে, এটা আমরা যেভাবে করে করছি না, মানে এখানে m1 = -a/b লিখছি, এখানে m2 - -a/b। কেন? কারণ তাদের ঢাল সমান, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখছি, যেটা কেবল মুছে দিলাম। হ্যাঁ, জাস্ট 2 মিনিট আগে যাও, দেখো যে সমান্তরাল হলে আমরা লিখছিলাম m1 = m2 আর লম্ব হলে m1 - তাহলে আমাকে যদি একটা সমীকরণ দিয়ে দেয় ax + by + c = 0 আকারে, তাহলে আমরা সেই সমীকরণের লম্ব রেখার সমীকরণও বের করতে পারবো, আবার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে পারবো। বোঝা গেছে? ওকে, তো আসো আমরা তাহলে আরেকটু সামনে যাই। আরেকটু সামনে হইতেছে যে তোমাদের জাস্ট একটা টপিক বাকি আছে, লাস্ট একটা টপিক। হ্যাঁ, সেটা হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আর দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড। এই দুইটা জাস্ট টপিক, দুইটা একটু জাস্ট আমরা তাড়াতাড়ি একটু দেখে ফেলবো আর কি, ঠিক আছে? দেখো, তো এটা বুঝতে হইলে তোমার হচ্ছে একটা বিন্দু x1 y1 হতে ax + by + c = 0 রেখার লম্ব দূরত্ব কত সেটা একটু জানতে হবে। লম্ব দূরত্ব, দেখো দূরত্ব বলতে কিন্তু সবসময়ের জন্য লম্ব দূরত্বই বোঝায়, মানে ডিসটেন্স বলতে সবসময়ের জন্য শর্টেস্ট ডিসটেন্সই আসলে মিন করে। হ্যাঁ, তো এই বিন্দু থেকে এই সরলরেখার যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে এমন হবে ax1 + by1 + c মোড অফ এটা ডিভাইডেড বাই √a² + b²। এখন তোমার বলতেছিলাম যে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মানে একটা সরলরেখা হচ্ছে এমন আর একটা সরলরেখা হচ্ছে এমন, তাহলে এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা আমরা কিভাবে বের করব? দেখো যে আমরা এই যে প্রথম সরলরেখা,
সেটা হচ্ছে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 বলতেছি। দ্বিতীয় সরলরেখাকে বলতেছি ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। একটু খেয়াল করো যে আমরা এরকম কেন লিখলাম, যে a আর b কেন সেম দিলাম, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখছি যে একটা সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ, জাস্ট তার কনস্ট্যান্টটা জাস্ট ডিফারেন্ট, আর কোনো পার্থক্য নেই। প্রথমটা যদি c1 হয়, দ্বিতীয়টা c2 হবে। এখন দেখো যে এইখানে বাইরে কোনো একটা জায়গায় একটা বিন্দু আছে, ধরো x1 y1, বাইরে একটা বিন্দু, তাহলে এই বিন্দুকে ধরো যে তুমি p নাম দাও। হ্যাঁ, তাহলে p থেকে তুমি প্রথম সরলরেখার দূরত্ব বের করো। p থেকে কি বের করবা বলো? প্রথম সরলরেখার দূরত্ব, এই যে দূরত্বটা, এই দূরত্ব বের করো। এটা ধরো যে pa, এটা ধরো pb। তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, যে pa মাইনাস pb না? তাহলে pa আমরা কিভাবে বের করবো বলো তো? এই যে এখানে এই সূত্র দিয়ে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্বের ফর্মুলা দিয়ে pa ইকুয়াল টু কত আসবে বলো? pa ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার ax1 প্লাস by1 প্লাস c1 মোড অফ এটা ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। একইভাবে তুমি যদি বলো যে pb ইকুয়াল টু কত, তাহলে pb ইকুয়াল টু আসবে হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c1 হবে না কিন্তু, এখন কিন্তু c2 হবে, pb দ্বিতীয় সরলরেখার দূরত্ব আর কি, ইনটু রুট ওভার হচ্ছে কি হবে বলো? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ab কত হবে তুমি বলতে পারবে না বলো? এটা থেকে এটা মাইনাস করো, দেখবা নিচে দুটো জিনিস কিন্তু সেম। তাহলে ab ইকুয়াল টু কি আসতেছে, আমরা জাস্ট এইখানে একটু লিখে দেই ছোট করে। ab ইকুয়াল টু হচ্ছে c1 মাইনাস c2 মোড অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে বেসিক্যালি আমার একটা সমান্তরাল সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো আরেকটা জিনিস, লাস্ট একটা টপিক বাকি আছে। এখন মজার কথা হলো যে আমি এই টপিকটা নিয়ে আগেই একটা সুন্দর একটা ভিডিও করে ফেলছি, তো এটা আর এইখানে নতুন করে দেখাতে যাচ্ছি না। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওইটার লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে কি, দেখো আমি এখানে একটু লিখি যে দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক মানে সমীকরণটা, এটা তোমাদের বইও আছে যে ax প্লাস by প্লাস c, মানে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। তো এখানে স্থূল কোণের সমদ্বিখণ্ডক একটা, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক একটা, তো এক এক সময় এক একটা হয়। এটা একটা সরলরেখা হলে দেখো এটা একটা কোণ তৈরি করছে, এটা একটা কোণ তৈরি করছে, তাহলে এটা একটা সমদ্বিখণ্ডক থাকবে, এটা একটা সমদ্বিখণ্ডক থাকবে। তাহলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক কোনটা আর সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক কোনটা? প্লাস নিলে একটা পাওয়া যাবে, মাইনাস নিলে একটা পাওয়া যাবে, কিন্তু কখন কোনটা পাওয়া যাবে সেটার উপর আমি একটা ভিডিও করছি, বেশ সুন্দর। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আমি এই যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের সেই লিঙ্কটা দিয়ে দিব। তো নেক্সট আমরা সরলরেখার কিছু ম্যাথ সলভ করবো। সেজন্য তোমরা আমাদের সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।